ওষুধ যেটা মাংসপেশি শিথিল করার জন্য দেয়া হয়, কিন্তু সেটা দেওয়ার সাথে সাথে উল্টো পেশিগুলোকে আরও সংকুচিত করে ফেলছে। কি অদ্ভুত, তাই না? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। সাকসিনাইল কোলিনের এই আশ্চর্য প্যারাডক্স, মানে এর দ্বিমুখী প্রভাব নিয়ে কথা বলবো। তো প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? মানে একটা পেশি শিথিল করার ওষুধ, সেটা কিভাবে প্রথমে পেশি সংকোচন করতে পারে? এটাই তো আজকের মূল রহস্য। চলুন এই রহস্যের সমাধান খোঁজা যাক। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে আছে তার নাম হলো সাকসিনাইল কোলিন। এটা আসলে একটা নন কম্পিটিটিভ নিউরোমাস্কুলার জাংশন ব্লকার। সহজ করে বললে, অপারেশনের সময় পেশি শিথিল করার জন্য এটা ব্যবহার করা হয়। আর এটার কাজের জায়গাটা হলো নিউরোমাস্কুলার জাংশন, মানে ঠিক যেখানে আমাদের নার্ভ আর মাসেল এসে মেশে। এই যে অদ্ভুত একটা প্যারাডক্স, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে দুটো ধাপে। বলা যেতে পারে এটা একটা 2 পর্বের গল্প। সাকসিনাল কোলিনের পুরো কাজটা আসলে দুটো আলাদা পর্যায়ে ভাগ করা। তাহলে চলুন প্রথম পর্যায়টা একটু দেখি। এই ধাপটার নাম হচ্ছে অবিরাম সংকোচন। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানেই সেই অবাক করা সংকোচনটা ঘটে। এখান থেকেই কিন্তু গল্পের শুরু। তো প্রথমে কি হয়? সাকসিনাইল কোলিন এটা গিয়ে সোজা নিকোটিনিক রিসেপ্টরের সাথে জুড়ে যায়। ভাবুন তো, এটা যেন একটা চাবি, আর মাসল সেলের রিসেপ্টরটা হলো তালা। কিন্তু মুশকিলটা হলো, এই চাবিটা তালায় ঢোকার পর ওখানেই আটকে যায় আর বের হতে চায় না। আর যেই না এই চাবিটা রিসেপ্টরের সাথে লাগে, অমনি সোডিয়াম চ্যানেলগুলো খুলে যায়, মানে পেশি কোষের দরজাগুলো হাট করে খুলে যায়। আর হুড়মুড় করে সোডিয়াম আয়ন কোষের ভেতরে ঢুকতে শুরু করে, একদম বন্যার জলের মতো। এখন এই যে এত এত পজিটিভ সোডিয়াম আয়ন ভেতরে ঢুকে গেল, তাতে কি হয়? এতে মোটরন প্লেটটা ডিপোলারাইজড হয়ে যায়। ডিপোলারাইজেশন মানে সহজ ভাষায় পেশির কাছে একটা অন সিগন্যাল চলে যাওয়া। মানে পেশিকে বলা হচ্ছে এবার সংকুচিত হ। আর ঠিক এই অন সিগন্যালটার জন্যই কিন্তু আমরা পেশির মধ্যে একটা ক্ষণস্থায়ী সংকোচন বা কাঁপুনি দেখতে পাই, মানে পেশিগুলো একটু কোঁচকাতে শুরু করে। মেডিকেলের ভাষায় একে বলে ফ্যাসিকিউলেশন। ব্যাপারটা এখানেই শেষ না। সমস্যাটা হলো, এই ড্রাগটার রিসেপ্টরকে ছাড়িই না। মানে এটা একটানা স্টিমুলেশন বা উদ্দীপনা দিতেই থাকে। এখন ভাবুন তো, যদি সিগন্যালটা বন্ধই না হয়, তাহলে কি হতে পারে? এই ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ আছে। ধরুন, একটা ডোরবেলের সুইচ কেউ আঙুল দিয়ে চেপে ধরে আছে, সরাচ্ছে না। প্রথমে কি হবে? বেলটা ক্রমাগত বাজতে থাকবে, তাই না? কিন্তু যদি আঙুলটা ওভাবেই থেকে যায়, তাহলে কি হবে? এই চিন্তাটা মাথায় রাখা যাক। এটাই আমাদের গল্পের দ্বিতীয় পর্যায়ে নিয়ে আসে, যেটার নাম দ্য বিগ সুইচ বা বড় পরিবর্তন। এখানেই কিন্তু আসল টুইস্টটা লুকিয়ে আছে। তো একদিকে সাকসিনাইল কোলিন একটানা সিগন্যাল দিয়েই যাচ্ছে, কিন্তু অন্যদিকে কোষটাও তো বসে নেই। সে নিজেকে বাঁচানোর জন্য স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করে। আর এর ফলে মেমব্রেনটা আবার রিপোলারাইজড হয়ে যায়। আর এরপর যা হয় সেটাই সবচেয়ে মজার। একটানা সিগন্যাল পেতে পেতে কোষটা একসময় ডিসেন্সিটাইজড বা সংবেদনহীন হয়ে পড়ে। মানে সে আর ওই সিগন্যালটাকে পাত্তাই দেয় না। অনেকটা ওই ডোরবেলের মতো, যেটা একটানা বাজতে বাজতে একসময় হয়তো গরম হয়ে বা অন্য কোনো কারণে কাজ করাই বন্ধ করে দেয়। এর ফল কি দাঁড়ায়? ফলটা হলো, মেমব্রেনটা এখন আর কোনো উদ্দীপনাতেই সাড়া দেয় না। মানে নার্ভ থেকে নতুন সিগন্যাল আসলেও সে আর সংকুচিত হয় না। ওই যে বললাম, ডোরবেল সিস্টেমটাই যেন শাটডাউন হয়ে গেছে। এখন সুইচ যতই চেপে রাখা হোক, বেল আর বাজবে না। আর এটাই আমাদের নিয়ে আসে চূড়ান্ত ফলাফলে, যার নাম ফ্ল্যাসেড প্যারালাইসিস। এটাই কিন্তু দ্বিতীয় পর্যায়ের শেষ পরিণতি। আর মজার ব্যাপার হলো, এটাই ছিল ড্রাগটার আসল উদ্দেশ্য। যেহেতু পেশিকোষটা এখন আর কোনো সিগন্যালেই সাড়া দিচ্ছে না, সে পুরোপুরি শিথিল হয়ে যায়। আর এর থেকেই ফ্ল্যাসেড প্যারালাইসিস বা পক্ষাঘাত হয়। অপারেশনের জন্য ঠিক এটাই তো দরকার ছিল, তাই না? তাহলে পুরো জার্নিটা একবার পাশাপাশি রেখে দেখা যাক। পর্যায় 1-এ ছিল ডিপোলারাইজেশন, যার ফলে পেশি সংকুচিত হচ্ছিল। আর পর্যায় 2-এ হল ডিসেন্সিটাইজেশন, যার ফলে পেশি শিথিল হয়ে গেল। মানে একদিকে সংকোচন, আরেকদিকে পক্ষাঘাত। একই ওষুধের কি আশ্চর্য দুটো রূপ! এখন আমরা যেহেতু দুটো ধাপই বুঝে গেছি, এই ছবিটা দেখলে পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে।
এখানে দেখুন কিভাবে পর্যায় 1 থেকে শুরু হয়ে পুরো প্রক্রিয়াটা পর্যায় 2 গিয়ে শেষ হচ্ছে। এই পুরো ব্যাপারটাকে একটা দারুণ কোট দিয়ে সারসংক্ষেপ করা যায়। প্রাথমিকভাবে স্প্যাস্টিক প্যারালাইসিস ঘটে, যা ফ্ল্যাসিড প্যারালাইসিস দ্বারা অনুসরণ করা হয়। মানে প্রথমে একটা সংকোচনমূলক পক্ষাঘাত আর তারপর শিথিল পক্ষাঘাত। তো আমরা পুরো প্রক্রিয়াটা তো দেখলাম, কিন্তু প্রশ্ন হলো এই প্যারাডক্সটা বোঝা এত জরুরি কেন? এর গুরুত্বটা ঠিক কোথায়? চলুন শেষ করার আগে এই ব্যাপারটা একটু জেনে নিই। প্রথমত, এটা ব্যাখ্যা করে যে সাকসিনাইল কোলিন দেওয়ার পর প্রথমে কেন ওই পেশির কাঁপুনি বা টুইচিং দেখা যায়। দ্বিতীয়ত, এটা দেখায় যে কোনো কিছুকে অতিরিক্ত উদ্দীপনা দিলে সেটা আরও বেশি কাজ করার বদলে বন্ধও হয়ে যেতে পারে। আর সবশেষে এটা ফার্মাকোলজির একটা খুব গুরুত্বপূর্ণ নীতি আমাদের মনে করিয়ে দেয়। একটানা ব্যবহারের ফলে সময়ের সাথে সাথে ওষুধের প্রভাবও কিন্তু বদলে যেতে পারে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আমাদের শরীরে এমন আর কোন কোন প্রক্রিয়া আছে যা ঠিক এভাবেই আশ্চর্যজনকভাবে উল্টো পথে কাজ করে?